অ্যাসিড দেখলাম, প্রোটিন সিনথেসিস কিভাবে হচ্ছে। প্রোটিন সিনথেসিস, দেখো প্রোটিন সিনথেসিস কি বলেছিলাম, প্রোটিনের কনস্টিটিউয়েন্টস কি, অ্যামাইনো অ্যাসিড, পেপটাইডস, পলিপেপটাইডস, এগুলো। তো এই অ্যামাইনো অ্যাসিডস এগুলো একে অপরের সাথে বন্ডিং ফর্ম করে, ঠিক আছে, যেটাকে আমরা পেপটাইড বন্ড বলি, পেপটাইড বন্ডস। দিয়ে ধীরে ধীরে এই পেপটাইড গুলো পরে কি পলিপেপটাইডসে পরিণত হয়, পলিপেপটাইডস। দেন ফার্দার সেটা প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন টার্সিয়ারি, ঠিক আছে। এইভাবে সেটা পরিণত হয়, মানে অ্যামাইনো অ্যাসিড থেকে হলো পেপটাইড বন্ডস, দিয়ে পলিপেপটাইডস, দিয়ে ফার্দার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো আজকে এই যে অ্যামাইনো অ্যাসিডটা পেপটাইড বন্ড কিভাবে কনভার্ট হচ্ছে, বা পেপটাইড থেকে পলিপেপটাইড কিভাবে কনভার্ট হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। তো এটা দেখার আগে তোমরা ভালো করেই জানো যে অ্যামাইনো অ্যাসিড কি একটা ধরনের একটা পার্টিকুলার একটা কোড, ঠিক আছে। সেই কোডগুলো একের সাথে বন্ডিং ফর্ম করে একটা ফিনোটাইপ শো করছে, ঠিক আছে। এই ফিনোটাইপটা শো করছে। তো এই কোড যেগুলো রয়েছে, এই কোডগুলো নিশ্চয়ই আবার কোথা থেকে এসেছে, সেই কোডটা কোথা থেকে এসেছে, জিন থেকে। তো যেটা আসছে কি জেনেটিক কোড। এই জেনেটিক কোডটা আসলে কি নিউক্লিওটাইড। তো আমরা সেন্ট্রাল ডগমাতে কি পড়েছিলাম, যে সেন্ট্রাল ডগমাতে মেনলি 3 জিনিস হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে তোমার কি জানো, ভুলে গেলাম হঠাৎ করে। প্রথমে হচ্ছে ডিএনএ সিনথেসিস, তারপরে হচ্ছে এটা হচ্ছে মনে হয় টেমপ্লেট ডিএনএ, দিয়ে তারপরে তৈরি হয় তোমার ট্রান্সক্রিপশন হয়, ঠিক আছে। ট্রান্সক্রিপশন হওয়ার পর ট্রান্সলেশন হয়। এই ট্রান্সলেশনেই মেনলি কিন্তু আমাদের পেপটাইড বন্ডটা ফর্ম হয়, ঠিক আছে। এই পেপটাইড বন্ডটা মেনলি ট্রান্সলেশনেই হয়। তো আমাদের যে প্রোটিন সিনথেসিস এটা মেনলি শুরু হচ্ছে ট্রান্সলেশন থেকে। তো ট্রান্সলেশন জিনিসটা কি, যেভাবে জেনেটিক কোড একটা পেপটাইড কোডে বা পলিপেপটাইড কোডে পরিণত হলো, এই যে ট্রান্সলেশনটা হলো জেনেটিক কোড থেকে পেপটাইড, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলছি ট্রান্সলেশন, ঠিক আছে। এইভাবে আমরা ডিনোট করছি। তো এখানে মেনলি কি হচ্ছে, যে ট্রান্সলেশনে বিশেষ করে আমাদের যে প্রোটিন আর পলিপেপটাইড তাদের একটা সিনথেসিস সেটা শুরু হচ্ছে। তো এখানে ট্রান্সলেশন মেনলি কি কি স্টেপস রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। ট্রান্সলেশন মেনলি কি কি স্টেপ রয়েছে, তো প্রথম হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিড গুলো সাইটোপ্লাজমে রয়েছে, ঠিক আছে, সেগুলো আগে অ্যাক্টিভেট হবে। সাইটোপ্লাজমিক অ্যামাইনো অ্যাসিড সেগুলো অ্যাক্টিভেট হবে। কিভাবে অ্যাক্টিভেট হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেন তারপরে কি হবে, ইনিশিয়েশন হবে। ইনিশিয়েশন হওয়ার পর ইলংগেশন হবে। ইলংগেশন হওয়ার পর টার্মিনেশন হবে। দেন তারপরে পোস্ট ট্রান্সলেশন যেসব আছে প্রসেসিং, যেমন হচ্ছে পলিপেপটাইড চেন, তারপর হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সারি স্ট্রাকচার, সেগুলো তারপরে হবে। তো অ্যাক্টিভেশনে মেনলি কি হয়, অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড। তো অ্যাক্টিভেশন অ্যামিনো অ্যাসিড যাওয়ার আগে টিআরএনএ, টিআরএনএ জিনিসটা সেটা আমার জানতে হবে। টিআরএনএ জিনিসটা কি আসলে, কারো আইডিয়া আছে টিআরএনএ জিনিসটা কি? এনিওয়ান? টিআরএনএ জিনিসটা কি, কোনো আইডিয়া আছে? রাইবোজোম থেকে ওই প্রোটিনের ওই সিনথেসিসের মেসেজ নিয়ে যায়, এটা নাকি বাকি ট্রান্সফার আরএনএ। হুম,
ট্রান্সফার আরএনএ, টিআরএনএ হচ্ছে মানে ট্রান্সফার আরএনএ, একদম ঠিক বললে। উইথ হেল্প অফ রাইবোজোম, উইথ হেল্প অফ রাইবোজোম, সেটা কি টিআরএনএ কি করে, যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে সেই জেনেটিক কোডের দ্বারা একটা পলিপেপটাইড চেন তৈরি করায়, ঠিক আছে। সে ট্রান্সফার আরএনএ উইথ হেল্প অফ ক্রোমোজোম যে অ্যামাইনো অ্যাসিড কে জেনেটিক কোডের সিকোয়েন্সের দ্বারা একটা পলিপেপটাইড চেন তৈরি করে। তো অ্যামাইনো অ্যাসিডে টিআরএনএ জিনিসটা কি দাঁড়ালো, দাঁড়াও টিআরএনএ এর ছবিটা দেখালে ভালো হবে। চলো, এটা হচ্ছে টিআরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টিআরএনএ। টিআরএনএ টা কি, ক্লোভার লিফের মতো দেখতে। এখানে মেনলি 4টা বাহু আছে, ঠিক আছে, এখানে মেনলি 4টা বাহু আছে। একটা দিক তোমার অ্যামাইনো অ্যাসিড লিংক হয়, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড লিংক হয়। আর নিচের দিকে আমাদের অ্যান্টিকোডন থাকে, ঠিক আছে, নিচের দিকে অ্যান্টিকোডন থাকে। এই অ্যান্টিকোডনটাও কি স্পেসিফিক, যে আমাদের এমআরএনএ রয়েছে, এই এমআরএনএ এগেনস্টে একটা অ্যান্টিকোডন, এর উপরে যে কোড আছে, এর কোডের এগেনস্টে একটা অ্যান্টিকোড আছে টিআরএনএ এর উপরে, সেই কোডটা এখানে থাকে। এই ঠিক স্পেসিফিক কি একটা অ্যামাইনো অ্যাসিডের একটা, এখানে স্পেসিফিক একটা অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হয়, ঠিক আছে। যুক্ত হওয়ার পর তারপরে ফার্দার যে রাইবোজোম অ্যাটাচ হয়, তারপরে হচ্ছে ইনিশিয়েশন হয়, কমপ্লেক্স ফর্মেশন হয়, 43S 60S 80S যে সাবইউনিট গুলো রয়েছে, সেগুলো হওয়ার পর তারপরে তখন সেটা ট্রান্সলেশন প্রসেসে যায়, ইলংগেশন প্রসেসে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। তো এটা আমি বেশি ডিপে বলছি না, শুধু ছবিটা দেখালাম। আচ্ছা, তো এটা হলো ট্রান্সফার আরএনএ। এবার ট্রান্সফার আরএনএ মেনলি কি করছে, এই কোডটাকে সে অ্যাক্টিভেট এই অ্যাটাচ করছে। আমাদের যে অ্যামাইনো অ্যাসিড এইখানে অ্যাটাচ হওয়ার আগে একটা রিয়েকশনের থ্রু পাস হয়, ঠিক আছে। এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। এখানে মেইনলি এনার্জি খরচ হয়, আর অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএর সাথে সংযুক্ত হয়ে যায়, দিয়ে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, ঠিক আছে। আর দুটো ফসফেট বা এনার্জি কনজাম্পশন হয়ে যায়, আর এএমপি জেনারেট হয়, ঠিক আছে। তো এই জিনিসটা কি অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেটেড যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, এটা তারপরে কি ইনিশিয়েশন ফেজে যায়, ইনিশিয়েশন, ঠিক আছে। এই ইনিশিয়েশন ফেজে মেনলি কি কি হয়, একটা হচ্ছে রিকগনিশন, রিকগনিশন, দেন তারপর হচ্ছে প্রি ইনিশিয়েশন, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স ফর্মেশন, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স ফর্মেশন, দেন তারপর হচ্ছে বাইন্ডিং হয় কার সাথে, এমআরএন এর সাথে সেটা বাইন্ড হয়, ঠিক আছে। দিয়ে 43S 43S একটা সাব ইউনিট
তৈরি করে, ঠিক আছে। দেন সি 43S যে সাব ইউনিট, সেটা আবার 60S সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে 80S পুরো কমপ্লেক্সটা তৈরি করে, ঠিক আছে। এরপর আমাদের তারপরে চলে যায় কি, ইলংগেশন প্রসেস। ইলংগেশন প্রসেস, তো ইলংগেশন প্রসেস যাওয়ার আগে এই রিকগনিশনে কি হচ্ছে আর বাইন্ডিংটা কি হচ্ছে এটা দেখিনি। মেইনলি রিকগনিশনে কি হচ্ছে, যে আমাদের 80S যে রাইবোজোম, তার দুটো ইউনিট আছে, একটা হচ্ছে 40S, একটা হচ্ছে 60S। তো সবার আগে এই 40Sটা কি হয়, একটা ইনিশিয়েশন ফ্যাক্টর আছে, ঠিক আছে। এই ইনিশিয়েশন ফ্যাক্টর থাকছে, দিয়ে তারপরে একটা PAB1 একটা কমপ্লেক্স রয়েছে, আর একটা পলি এ টেল রয়েছে, তো নাম জানি রাখো, বেশি ডিপে যাবো না। আর কি রাইবোজোমাল প্রোটিনস রয়েছে তার সাথে, এগুলোর সাথে একটা কমপ্লেক্স ফর্ম করে, ঠিক আছে। এই কমপ্লেক্সটা মেইনলি একটা ইন্টারাকশন হলেই তারপরে এই জিনিসটা হবে, ঠিক আছে। এই ইন্টারাকশনটা মেইনলি কখন হবে, তো একটা সিকোয়েন্স রয়েছে, আমাদের যে কোড রয়েছে mRNA এর উপর একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা সেভ পেলেই কিন্তু তারপরে সেই ইনিশিয়েশনটা হবে, মানে এদের সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে। সেই ইনিশিয়েশনটা মেইনলি একটা কোড, এটা রাখলেও ভালো, না রাখলেও ভালো। আর সিসি দেন AUG and G, তো এইখানে মেইনলি একটা কোড, ইনিশিয়েশন কোড। তো আশা করি তোমরা সবাই জানো যে স্টার্ট কোডনটা কি। স্টার্ট কোডনটা আমাদের AUG, AUG হচ্ছে স্টার্ট কোডন। এখানে স্পেশালি দেখতে পাচ্ছি এখানে স্টার্ট কোডন আছে, কিন্তু কি শুধু স্টার্ট কোডন থাকলেই হবে না, এর সাথে একটা সিকোয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এর সাথে একটা সিকোয়েন্স থাকতে হবে, সেই সিকোয়েন্সটা হচ্ছে এটা, যেগুলা স্মল ক্যাপিটালস এ আছে, ঠিক আছে, সেগুলা ভ্যারি করতে পারে। যেগুলা, যেটা এখানে আর দেখতে পাচ্ছ, এখানে মেনলি মনে হয় দুটা কোড হতে পারে, হ্যাঁ দুটো পিউরিন, পিউরিন যে রয়েছে, সেই পিউরিন, এই পিউরিন যে দুটোর মধ্যে একটা হতে পারে, ঠিক আছে। তো মেনলি কি, মানে GC যেগুলা যেরকম নাম, যেমন হচ্ছে গ্লুটামাইন, সাইটোসিল, এই মানে হচ্ছে তোমার অ্যাডিনিন, ইউ মানে হচ্ছে ইউরাসিল, জি মানে হচ্ছে গুয়ানিন, তো পার্টিকুলার জিনিসের রয়েছে। আর শেষে জি রয়েছে, মিলিয়ে ব্যাপার হচ্ছে কি জিটা ম্যাক্সিমাম থাকছে, ঠিক আছে। তো এর বেশি আমি যাচ্ছি না। তো এখান থেকে মেনলি কি, যে শুধু স্টার্ট কোডন থাকে না, স্টার্ট কোডনের বদলে তার একটা সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সটাকে সে ক্যাচ করে, সে ক্যাচ করার পরেই কিন্তু ইনিশিয়েশনটা হয়, ঠিক আছে। তারপরে এই যে ফ্যাক্টর গুলো বললাম, ইনিশিয়েশন ফ্যাক্টর, PAB1, পলিএটেল রাইবোজোমাল প্রোটিন, এগুলোর সাথে একটা ইন্টারাকশন করবে, ঠিক আছে। এই ইন্টারাকশন হওয়ার পরেই কিন্তু আমাদের যে ট্রান্সলেশন প্রসেস সেটা ইনিশিয়েট হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে যাবে, তো এটা হয়ে যাচ্ছে তোমার রিকগনিশন, সরি, আচ্ছা এটা 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 হচ্ছে রিকগনিশন, আমার বলতে ভুল হলো, এটা হচ্ছে রিকগনিশন, ঠিক আছে। এটা হচ্ছে রিকগনিশন, দিয়ে তারপরে এই জিনিসগুলো যখন কম্বাইন হয়ে যায়, যে ইনিশিয়েশন ফ্যাক্টর, PAB1, পলিএটেল রাইবোজোমাল প্রোটিন, আর তার সাথে এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা যখন অ্যাড হয়ে যায়, তখন সেটাকে আমি বলে দিচ্ছি প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, ঠিক আছে। তো এই ইনিশিয়েশনটা হওয়ার জন্য এনার্জি খরচ হয়, সেটা হচ্ছে কি একটা জিটিপি, একটা জিটিপি তোমার খরচ হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যখন মানে প্রথম যে টিআরএনএ যেটা আসছে, সবসময় মনে রাখবে যে প্রথম যে টিআরএনএ যেটা আসছে আমাদের মধ্যে এই এখানে, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মিথিওনিন টিআরএনএ। সবসময় মনে রাখবে মিথিওনিন টিআরএনএ দিয়ে কিন্তু আমাদের প্রোটিন সিনথেসিস শুরু হয়, ঠিক আছে। মিথিওনিন দিয়ে কিন্তু আমাদের মেইন যে প্রোটিন সিনথেসিস সেটা শুরু হয়। আর আমাদের এখানে মেইনলি কি কি ফ্যাক্টর যে কাজ করছে, এখানে একটা ফ্যাক্টর আশা করি মনে রাখলে ভালো, সেটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 2। এটাই মেইনলি জিনিসটাকে অ্যাজ এ কন্ট্রোল পয়েন্ট এটা ইউজ করা হয়, কারণ এটাই মেইনলি এই যে 40S আর বাকি যে PAB1 পলিএটেল, এই PAB1 পলিএটেলটা, PAB1টা তোমার ওই যে mRNA সেখানেও থাকছে, আর পলিএটেলটাও সেখানে থাকছে, আর রাইবোজোমাল প্রোটিনের মধ্যে আমাদের, এই প্রোটিনের মধ্যে না, প্রোটিনের সাথে সাথে আমাদের টিএনএটা কনজুগেট হয়ে তারপরে এখানে ফার্দার আসছে। তো এই হচ্ছে জিনিস, দিয়ে তারপর এরপরে কি,
আমাদের যে বাইন্ডিংটা হবে, ঠিক আছে, এরপর আমাদের কি বাইন্ডিংটা হবে কার সাথে, এমআরএন এর সাথে আমাদের এই কমপ্লেক্সটার সাথে, ঠিক আছে, বাইন্ডিং হবে। তো এই বাইন্ডিং এ মেনলি আমাদের কিছু কিছু ইনিশিয়েশন ফ্যাক্টর কাজ করে, সেগুলো হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 4A 4B 4E, এগুলা কাজ করে। আর এখানে মেনলি এনার্জি দরকার পড়ে, অনেকগুলো এনার্জি দরকার পড়ে, সেটা আমি বেশি ডিপে যাচ্ছি না। এখানে এটিপিও কাজ করে, জিটিপিও কাজ করে, এদের এনার্জির থ্রু আমাদের বাইন্ডিংটা হয়, দিয়ে তারপর আমাদের তৈরি হয় ইনিশিয়েশন কমপ্লেক্স। তো ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হলো, তো এখানে কি হচ্ছে, প্রথমে রিকগনাইজ হলো, তার একটা সিকোয়েন্স কাজ করছে, দিয়ে তারপরে আমাদের এখানে মেনলি EIF2 এই জিনিসটা এজ এ কন্ট্রোল পয়েন্ট, EIF2 এই জিনিসটা কনসিডার করছে, দিয়ে তারপর কি এম এর সাথে বাইন্ডিং হচ্ছে, সেখানে আমাদের কিছু এনার্জি খরচ হচ্ছে, দিয়ে তারপরে আবার ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই হয়ে যাচ্ছে তোমার মলিকুলার লেভেলে। এরপরে যখন আমরা কোথায় চলে যাবো, ইলংগেশনে, ফার্দার ইলংগেশনে। ইলংগেশন ইলংগেশনে মেনলি কি হচ্ছে, এখানে পরিষ্কার ইলংগেশন মানেটা কি হচ্ছে, যে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে, পেপটাইড বন্ড ফর্মেশন, ঠিক আছে, এই পেপটাইড বন্ড ফর্মেশন এখানে হয়। আর কি, এই পেপটাইড বন্ড ফর্মেশনের পর আমাদের যে রাইবোজোমটা রয়েছে, এই রাইবোজোমটা কি ট্রান্সলোকেট হচ্ছে কোথায়, এমআরএনএ এর পর। এটা একটা ছবি দেখালে বোঝা যাবে। সাপোজ ধরেন এটা হচ্ছে এমআরএনএ আর অনেক কোড রয়েছে, তো আমাদের এখানে সেই কমপ্লেক্সটা রয়েছে, ঠিক আছে, সেই কমপ্লেক্সটা মেনলি আমাদের এইউজি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এইউজির উপর কাজটা যখন হয়ে গেল, দিয়ে তারপর কি ইউজিটির পরে নেক্সট নেক্সট কোডন, সেটা ধরে নাও কিছু একটা রয়েছে, যে ইউসি রয়েছে না হলে, ঠিক আছে, সেই নেক্সট কোডনে আবার ট্রান্সলোকেট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা একটা ছবি দ্বারা আমি দেখানোর চেষ্টা করি, দ্বারা মেনলি তো এখানে তুমি দেখতে পারো যে এটা হচ্ছে সেই সিকোয়েন্সটা, ঠিক আছে, 5'2" সিকোয়েন্সটা। এখানে তুমি দেখতে পাচ্ছ সেই রাইবোজোম গুলো রয়েছে, রাইবোজোম, আর এখানে কিছু জায়গা আছে। তো এখানে যে ছকগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে যে ছকগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পি সাইট আর এটা হচ্ছে এ সাইট, ঠিক আছে। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, একটা হচ্ছে পেপটাইডাল সাইট। পেপটাইডাল সাইট মানে হচ্ছে যে মিথিওনিন, যে টিআরএনটা রয়েছে, এই টিআরএনটা কোড করছে এমআরএন এর উপরে, দিয়ে ফার্দার যখন আবার নতুন করে একটা অ্যামাইনো অ্যাসিড এই সাইডে এসছে, তখন সেটা তার সাথে পেপটাইড বন্ডিং করতে সাহায্য করছে, ঠিক আছে। এটা বেশি ডিপে চলে যাবে, যাচ্ছি না। তো প্রথম যখন কোনো আম, যে ইনিশিয়েশনটা এখানে হয়ে গেল মিথিওনিনের থ্রু, দেখতে পাচ্ছ মিথিওনিন, যে প্রথম যখন অ্যামাইনো অ্যাসিড যেটা আসবে মিথিওনিনের পর, সেটা আগে এই সাইটে ঢুকবে, অ্যামাইনো অ্যাসিড সাইটে, ঠিক আছে। যে অ্যামাইনো অ্যাসিড সাইটে যে একটা ইফেক্টর 1, এই ইলংগেশন ফ্যাক্টর 1, সেটা কাজ করবে, ঠিক আছে। দিয়ে কি করবে, এই যে মিথিওনিন থ্রিওনিন এর মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশনের জন্য ফর্মেশন করবে। তো এই ইফেক্টর 1 যখন একটা কাজ করতে, তার জন্য একটা এনার্জি খরচ হয়, সেটা হচ্ছে জিটিপি, ঠিক আছে। এই জিটিপি, এই এনার্জিটা খরচ হয়, দিয়ে পেপটাইড বন্ড ফর্মেশন হয়। আর যখন এই পেপটাইড বন্ড ফর্ম হয়ে গেল, ফার্দার কি হবে, আমাদের যে এই যে পলিপেপটাইড তৈরি হলো, এটা পেপটাইড বন্ড ফর্ম হলো, তারপরে কি হবে, পি সাইডের যে টিআরএনএটা সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। পি সাইডে যে টিআরএনএটা সেটা বেরিয়ে যাবে, কিন্তু এই যে পেপটাইড এবং ফন্ড হওয়া যে অ্যামাইনো অ্যাসিড তার সাথে যুক্ত ছিল সেটা কিন্তু রয়ে যাবে। কেন? কারণ পেপটাইড ফর্মেশন হয়ে গেছে, আর এখান থেকে টিআরএনএটা সেটা বেরিয়ে যাবে।
দিয়ে যে আমাদের এই সাইডে যে ছিল অ্যামাইনো অ্যাসিড আর টিআরএনএ কমপ্লেক্সটা, সেটা আবার পেপটাইডাল সাইডে চলে যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে হচ্ছে? তো মেনলি এখানে যে ট্রান্সলোকেশন হচ্ছে রাইবোজোমের, এরা একটা এনজাইম কাজ করছে। এনজাইমটা কাজ হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ। ঠিক আছে, এখানে একটা কাজ করছে হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ। এই পেপটাইডাল ট্রান্সফারেজ মেনলি এখানে কাজ করছে, যার কারণে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, এই এই প্রথম যে পেপটাইডাল ফরমেশন, এখানে কিন্তু একমাত্র EF1 টা কাজ করছে। ঠিক আছে, দিয়ে নেক্সট যখন ফার্দার কোনো আবার নতুন করে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স আসবে, তখন সেটাতে আবার বাকি EF2 ইলাঙ্গুয়েশন ফ্যাক্টর 2 কাজ করবে। দিয়ে ধীরে 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 আমাদের একটা সিকোয়েন্স জেনারেট হবে। সেই সিকোয়েন্সটা তখন আমাদের পলিপেপটাইড একটা চেইন তৈরি করবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের পলিপেপটাইড চেইনটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেল? কোনো ডাউট? আমি কি বললাম, যে প্রথমে যে একটা পেপটাইড বন্ড ফর্মেশন হওয়ার পর ডাবল বন্ড, পার্শিয়ালি ডাবল বন্ড শো করে, দিয়ে একটা ট্রান্স কনফিগারেশন শো করে। আর আমাদের যে এই পেপটাইড ফর্মেশন হলো, ডাবল বন্ড ফর্মেশন হলো পার্শিয়ালি, যার কারণে কি এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল অফ রোটেশন থাকে না, কিন্তু আমাদের যে সাইড চেন রয়েছে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল অফ রোটেশন দেখা যায়। সেটা কি শো করে? স্পেশাল কনফিগারেশন শো করে। কার? সেই পেপটাইডাল চেইন বা পেপটাইডকে। তো এটাই ডিটারমাইন করে যে আমাদের যে প্রোটিন যে রয়েছে, সরি, প্রাইমারি স্ট্রাকচার যেটা রয়েছে, লিনিয়ার প্রাইমারি স্ট্রাকচার, সেটার ক্যারেক্টারিস্টিক কি থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। দিয়ে আমরা যেটা দেখলাম যে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ফার্দার যখন চেইন আপ শুরু করছে, একটা নাম্বারিং আমরা করি। ঠিক আছে, এই নাম্বারিংটা মেনলি যদি এদিকে তোমার অ্যামাইনো গ্রুপ থাকছে, তখন সেটাকে বলে দিচ্ছি অ্যামাইনো টার্মিনাল। আর শেষে যেটা হচ্ছে, যদি কার্বক্সিল গ্রুপ থাকছে, তো সেটাকে আমি বলে দিচ্ছি কার্বক্সিল টার্মিনাল। ঠিক আছে, যদি অ্যামাইনো গ্রুপ থাকে একদিকটা, তো সেটা হচ্ছে তোমার অ্যামাইনো টার্মিনাল। আর যদি কার্বক্সিল গ্রুপ থাকছে, সেটা হচ্ছে তোমার কার্বক্সিল টার্মিনাল, এন টার্মিনাল বা সি টার্মিনাল। তো এই জিনিসটা আমরা দেখতে পাই। তো এইখান থেকে আমরা বুঝতে পারছো যে প্রাইমারি স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, এখান থেকে বুঝা যাচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার কেমন। তো এখানে আমরা কি একটা সিকোয়েন্স অবশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3। এই সিকোয়েন্সের উপর নির্ভর করে কিন্তু প্রোটিনের স্ট্রাকচার, এই সিকোয়েন্সের উপর নির্ভর করে প্রোটিনের ফাংশন আবার শো করে। ঠিক আছে, যদি অ্যামাইনো অ্যাসিড 1, 2 আর 3 এভাবে যদি থাকে, 1, 2, 3, তো এটা হচ্ছে এক ধরনের সিকোয়েন্স। আর এটার যদি আলাদা A32 যদি থাকে, সেটা এক ধরনের সিকোয়েন্স। যেমন হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন, এটা দুজনেই কিন্তু এক ধরনের একটা পলিপেপটাইড। ঠিক আছে, তো এদের মধ্যে এই সিকোয়েন্স আলাদা হওয়ার কারণে এদের ফাংশন চলে যাচ্ছে তোমার আরবিসি তে, মাইগ্লোবিন চলে যাচ্ছে তোমার হার্টে। ঠিক আছে, হার্টে বা মাসালে মাইগ্লোবিন চলে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে তফাৎ প্রাইমারি স্ট্রাকচারে। তো প্রাইমারি স্ট্রাকচারটা দেখে নিলাম। তো এবার কিছু কিছু জায়গায় আমরা ব্রাঞ্চ বা সার্কুলার প্রোটিনও দেখতে পাই, সেই জিনিসটা আমরা দেখে নিব। ব্রাঞ্চড বা সার্কুলার। তো মেনলি জেনারেলি আমরা জানি যে এগুলা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। তো মেনলি ব্রাঞ্চ আমরা কখন দেখতে পাই? ব্রাঞ্চ মেনলি দেখতে পাই ডাইসালফাইড ব্রিজের সময়। ডাইসালফাইড ব্রিজ, তো ডাইসালফাইড ব্রিজ এটা মেনলি কোথায় হয়? ইন্টারচেন, চেনটা হচ্ছে তোমার পলিপেপটাইড চেন, যে সাপোজ এটা একটা চেন, এটা একটা চেন, এই দুটো চেনের মধ্যে যদি ডাইসালফাইড বন্ড চেন ব্রিজ দেখতে পাই, বা ইন্ট্রা চেন, মানে হচ্ছে কি এটা ধরনের একটা প্রাইমারি স্ট্রাকচার, দিয়ে এদের মধ্যে একটা ডাইসালফাইড ব্রিজ আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাও হতে পারে, বা এই চেনের উপরেও হতে পারে। ঠিক আছে, যার কারণে কি একটা ব্রাঞ্চিং আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে কি একটা সার্কুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা হয়ে থাকে। কোনো কোনো রেয়ার কেসে এই যে পেপটাইড ফর্মেশন হচ্ছে, কোনো কোনো রেয়ার কেসে
আমার গামা কার্বক্সিল গ্রুপটাও কিন্তু আমরা দেখতে পাই পেপটাইল ফর্মেশনের জন্য ফর্মেশনও হয়। গামা কার্বক্সিল মানেটা কি হচ্ছে, যে সাপোজ এটা হচ্ছে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে তোমার কাইরাল কার্বন, আলফা কার্বন। তো এখান থেকে ঠিক আলফা, বিটা দিয়ে হচ্ছে গামা। এই গামা কার্বনটা যখন পেপটাইড এবং ফর্মেশনে চলে যাচ্ছে, তখন সেটাকে আমি বলে দিচ্ছি কি গামা কার্বক্সিল গ্রুপ, এই গামা কার্বক্সিল বন্ড ফর্মেশন। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার কেসও হয়ে থাকে। তো এটা হয়েছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। তো আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে যে সিকোয়েন্সের উপর নির্ভর করে কিন্তু আমাদের যে ফার্দার যে স্ট্রাকচার বা আমাদের যে ফাংশন সেটা ডিটারমাইন হয়ে থাকে। তো এরপর আমরা চলে যাবো সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কি থাকছে, সেকেন্ডারি স্ট্রাকচারটা আমরা ডিসাইড করে যে মেইনলি আমাদের কনফিগুরেশনাল রিলেশনশিপটা কেমন হবে। রিলেশনশিপ আগেটাতে দেখলাম যে কনফিগারেশন হলো, এবার আমরা দেখতে হবে যে তাদের যে কনফিগারেশন তাদের মধ্যে রিলেশনশিপ কেমন হবে। তো মেনলি এই কনফিগারেশন রিলেশনশিপ সেটাকে মেনলি বজায় রাখে কে, তাদের হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ডের ইন্টারাকশন, নন কোভ্যালেন্ট বন্ডস এর ইন্টারাকশন। সেই নন কোভ্যালেন্ট বন্ডগুলো কি কি, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, আরেকটা কি, ওটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, তারপর হচ্ছে তোমার হাইড্রোফোবিক বন্ড, তারপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, এইগুলা কাজ করছে, হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড, তারপর যে ভ্যান ডার ওয়ালস ফোর্স, এগুলা কাজ করছে। তো এই সেকেন্ডারি স্ট্রাকচার, এদের কনফিগারেশন রিলেশনশিপ মানে হচ্ছে এই প্রত্যেকের যে একটা অ্যামাইনো অ্যাসিড, তাদের এইচ আছে, ওএইচ আছে, কারোর ক্ষেত্রে অক্সিজেন আছে, তো কারোর ক্ষেত্রে সালফাইড গ্রুপ আছে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা ফসফেট গ্রুপও দেখতে পাই। এই যে পার্শ্ববর্তী যদি আরো কোনো একটা চেন থাকে, ঠিক আছে, তো তাদের মধ্যে কিরকম একটা ইন্টারাকশন আমরা দেখতে পাবো, সেই জিনিসটাকেই আমরা বলছি কনফিগারেশন রিলেশনশিপ। ঠিক আছে, তো এর উপর ডিপেন্ড করে আরো দু ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই। একটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার, একটা হচ্ছে বিটা প্লেটেড শিপ। এই দুটো জিনিসই দুটো সায়েন্টিস্ট জিনিসটাকে ডিসকভার করেছিলেন, একটা হচ্ছে পলিং, একটা হচ্ছে কোরি। ঠিক আছে, এই দুজনেই এই জিনিসটা ডিটারমাইন করেছিলেন। তো আলফা স্ট্রাকচার একটা ভালো এক্সাম্পল হচ্ছে তোমার হিমোগ্লোবিনে আমরা বিশেষ করে বেশিরভাগই আলফা হেলিকাল স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো আলফা হেলিকাল স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সবথেকে মোস্ট কমন হচ্ছে আমাদের আলফা হেলিক্স স্ট্রাকচার। আর কি, এদের যে কনফরমেশন, এটা সব থেকে স্টেবল কনফরমেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, কনফরমেশন জিনিসটা হচ্ছে যে এই যে স্পেশিয়াল যে অ্যারেঞ্জমেন্ট, এটা আগে বললাম, এই স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্টটা পার্শ্ববর্তী যেসব পেপটাইড চেইন আছে তাদের সাথে একই একটা স্টেবিলিটি শো করে। ঠিক আছে, যে ওরা শুধু সহজে ভাঙে না, এটা হচ্ছে জিনিস। তো স্পেশিয়াল কনফরমেশনের উপরে ডিপেন্ড করে আমরা দেখতে পাই যেটা স্টেবল কনফরমেশন শো করছে। আর কি, নেক্সট স্পাইরাল স্ট্রাকচার আমরা দেখতে পাই। স্পাইরাল স্ট্রাকচার এর মধ্যে মেইনলি স্পাইরাল স্ট্রাকচার আসলে কিরকম, এটা হেলিকেলের মতো, ছবি থেকে ভালো বোঝা যাবে, বই থেকে দেখি। এটা হচ্ছে আলফা হেলিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, আলফা স্ট্রাকচার। তো এখানে মেইনলি একটা ব্যাকবোন থাকে,
ঠিক আছে, এটা হচ্ছে সেই ব্যাকবোনটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই ব্যাকবোনটা। তো ব্যাকবোনটা মেনলি কে ডিফাইন করছে, সেটা হচ্ছে তোমার সেই পলিপেপটাইড বন্ডস গুলো, পেপটাইড বন্ডস গুলো। এই পলিপেপটাইড বন্ডস গুলো সেগুলো হচ্ছে ব্যাকবোন হিসেবে কাজ করছে। আর যেসব সাইড চেন রয়েছে R1 R2 R3, যেসব সাইড চেন রয়েছে সেগুলো বাইরের দিকে থাকছে, এগুলো হচ্ছে সেই সাইড চেন গুলো। এই সাইড চেন গুলো বাইরের দিকে থাকছে, আর ব্যাকবোনে কি হচ্ছে পেপটাইড বন্ডস। তো এটা একটা স্টেবল কনফর্মেশন শো করছে। আর এই যে হেলিকাল স্ট্রাকচার, এদের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটা সাইড চেন রয়েছে, এখানে একটা সাইড চেন রয়েছে। তো এই সাইড চেন গুলো কিন্তু আমাদের এই যে স্টেবিলিটি, যেটা বললাম, স্টেবল কনফর্মেশনের জন্য একমাত্র শুধু নাইট্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, এটা মেনলি কাজ করে এই আমাদের আলফা হেলিক্সে। ঠিক আছে, এর সাথে সাথে যখন ফার্দার অন্য কোনো পলিপেপটাইড আসে, সেকেন্ডারি স্ট্রাকচার টারশিয়ারি দেখতে যাবো, তখন দেখতে পাবো যে সালফাইড গ্রুপও কিন্তু এই জিনিসে অ্যাটাচ হয়। তো এখানে মেনলি কি কি দেখতে পাচ্ছি, যে নাইট্রোজেন আর অক্সিজেন এদের সাথে যে হাইড্রোজেন বন্ডিং, এটা কিন্তু স্টেবিলিটি শো করছে। দিয়ে এর সাথে কি কি কাজ করছে, ভ্যান ফোর্স আর হাইড্রোফোবিক ইন্টারাকশন। আর আর ভ্যান ফোর্স, হ্যাঁ, ভ্যান ফোর্স আর হাইড্রোফোবিক ইন্টারাকশন, যার কারণে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আলফা স্ট্রাকচারটা একটা স্টেবিলিটি শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, আর মেনলি যে আলফা স্ট্রাকচারটা এখানে মেনলি হয়ে গেল নাইট্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, এই নাইট্রোজেন অক্সিজেন এটা মেনলি কোন কোন নাইট্রোজেন অক্সিজেন, এটা হচ্ছে মেনলি তোমার মেন যে আমাদের চেন রয়েছে, মেন চেন বা ব্যাকবোন, এই ব্যাকবোনে নাইট্রোজেন অক্সিজেনটা কিন্তু এই জিনিসে কন্ট্রিবিউট করছে। নেক্সট হচ্ছে আমাদের এই যে আমাদের হেলিকল স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড, ঠিক আছে, রাইট হ্যান্ডেড। লেফট হ্যান্ডেডও হয়ে থাকে, কিন্তু সেটা খুব রেয়ার। ঠিক আছে, খুবই রেয়ার। তো এটা হচ্ছে ব্যাপার। তো কিছু কিছু এক্সেপশন আছে যেগুলা আমাদের আলফা স্ট্রাকচার শো করে না। একটা হচ্ছে প্রোলিন, একটা হচ্ছে হাইড্রোক্সি প্রোলিন। এটা হচ্ছে প্রোলিন, এটা হচ্ছে হাইড্রোক্সি প্রোলিন। কেন করে না এটা এখনো ঠিক মতো ক্লিয়ারিফাই হয়নি, ওটা পরে বলে দিব, অসুবিধা নেই। প্রোলিন আর হাইড্রোক্সি প্রোলিন এটা হচ্ছে এক্সেপশন, যারা আলফা হেটা স্ট্রাকচার শো করে না। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। প্রাইমারি সেকেন্ডারি, আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারির মধ্যে কোনো ডাউট আছে? প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কোনো ডাউট আছে? না, খালি একজনই বললো, বাকিদের কোনো ডাউট নেই নাকি? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি বিটা প্লেটেড শীট। হুম, এই বিটা প্লেটেড শীটটা মেনলি আমরা আগেটা কি দেখলাম, যে ওটা
একটা স্পাইরাল স্ট্রাকচার তৈরি করছে, কিন্তু এখানে মেনলি কি একটা সিট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি দেখতে পাচ্ছি যে এক ধরনের এরকমটা স্ট্রাকচার দেখতে পাই আমরা। এটা হয়ে যাচ্ছে তোমার, এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং। তার মানে এটা কি অক্সিজেন আর হাইড্রোজেন মধ্যে ইন্টারাকশন। এখানেও সেম, অক্সিজেন হাইড্রোজেন ইন্টারাকশন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন। ঠিক আছে, এই ধরনের ইন্টারাকশন দেখতে পাচ্ছি। আর এটা হয়েছে তোমার মেইন চেন। তো এখানে বিশেষ করে কি হচ্ছে যে আমাদের যে প্রাইমারি স্ট্রাকচারটা, এটা কিন্তু একটাই পলিপেপটাইড চেন। এটা কিন্তু ঘুরে মানে এর থেকে পেঁচিয়ে আসছে। ঠিক আছে, দিয়ে এরকম একটা সিট তৈরি করছে। ঠিক আছে, এই ধরনের একটা সিট তৈরি করছে। তো এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডের ইন্টারাকশন হচ্ছে, আর সাথে ভ্যান ডের ওয়াল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক বন্ড এন্ড হাইড্রোফোবিক ইন্টারাকশন এগুলো কিন্তু কাজ করছে। দিয়ে আমরা একটা বিটা প্লেটের সেট দেখতে পাচ্ছি। তো এখানে মেনলি আমাদের যে যে প্রাইমারি স্ট্রাকচারটা রয়েছে, এটাও কিন্তু কয়েল করছে। কয়েল করছে, প্রত্যেকটাতে একটা ইউটার্ন নিচ্ছে। ইউটার্ন নিয়ে আমাদের এই ধরনের একটা বন্ডিং দেখতে পাচ্ছি। এখানে মেনলি হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডের ওয়ালস ফোর্স আর এগুলা কাজ করছে। এইগুলাই আমাদের বিটা প্লেটের সেট যেগুলো রয়েছে সেগুলোকে স্টেবিলাইজ করছে। কখনো এই যে ইউটার্ন, এদের মধ্যে ডাইসালফাইড বন্ডের একটা লিঙ্কেজ আমরা দেখতে পাই। ঠিক আছে, বা ডাইসালফাইড ব্রিজ, এটা কিন্তু আমরা দেখতে পাই, যার কারণে ইউটার্নটা আমাদের আসে। তো এটাকে আমরা বলে দিচ্ছি বিটা চেন। তো বিটা চেনে মেনলি যে ইউটার্নটা আসছে সেখানে ডাইসালফাইড ব্রিজ দেখতে পাচ্ছি। আর বাকি যেসব দূরে যে ইন্টারাকশনটা মেনলি হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডের ওয়ালস ফোর্স, হাইড্রোফোবিক ইন্টারাকশন এদের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো এখানে মেনলি তিনটে জিনিস মনে রাখার কথা। প্রথম হচ্ছে আলফা লিটিক স্ট্রাকচার কে ডিসকভার করেছিল, এটা হচ্ছে পল, এটা হচ্ছে কোরি, পলিং আর কোরি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। আর নেক্সট হচ্ছে যে বিটা প্লেটের সিট, বিটা প্লেট সিট সেখানে হচ্ছে মেনলি হাইড্রোজেন বন্ডিং কি করছে, প্রাইমারি স্ট্রাকচারের একটা মানে কয়েল স্ট্রাকচার সেটাকে সিটে কনভার্ট করে দিচ্ছে। আর আলফাইলের কেসে কি, যে আমাদের যে প্রাইমারি স্ট্রাকচারটা এটা লম্বা ছিল, এটা ঘুরিয়ে এইভাবে পেঁচিয়ে গেল। ঠিক আছে, রাইট হ্যান্ডেডলি সেটা পেঁচিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার আলফা হেলিক্স আর তোমার বিটা প্লেটেড সিটস। নেক্সট আমি চলে যাব টারশিয়ারি স্ট্রাকচারে। টারশিয়ারি স্ট্রাকচার, তো টারশিয়ারি স্ট্রাকচার আমার কি রয়েছে। টারশিয়ারি স্ট্রাকচার মেইনলি ডিসাইড করছে যে আমাদের যে সেকেন্ডারি স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার যেটা তৈরি হয়ে আসলো, ঠিক আছে, তার মধ্যে একটা স্টেরিক রিলেশনশিপ কি রয়েছে, স্টেরিক রিলেশনশিপ। ঠিক আছে, তো স্টেরিক রিলেশনশিপটা বিশেষ করে কি, আমাদের যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে দূরে দূরে, অ্যামাইনো অ্যাসিড যেগুলো দূরে দূরে রয়েছে তাদের মধ্যে কি ধরনের একটা ইন্টারাকশন যেটা দেখতে পাই। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, একটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস, একটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক ইন্টারাকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টেরিক। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং তো সরি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর তার সাথে সাথে হাইড্রোজেন কাছাকাছি এসলে এই জিনিসটা দেখতে পায়। ঠিক আছে, দূরে থাকলে এই জিনিসটা দেখতে পায় না। তো এখানে মেইনলি নন কোভালেন্ট ইন্টারাকশনই কাজ করছে। ঠিক আছে,
তো এইগুলো এগুলো জিনিস কাজ করছে। এই টারশিয়ারিতে যখন আমাদের যে সেকেন্ডারি লেভেল যেটা হয়ে গেল, ঠিক আছে, সেই সেকেন্ডারি লেভেলে আমরা কি দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী যেসব অ্যামাইনো অ্যাসিড তাদের ইন্টারাকশন, আর তার সাথে কি হয়ে যাচ্ছে যে দূরে দূরে অ্যামাইনো অ্যাসিড তাদের মধ্যে ইন্টারাকশন। তো তো এটা হচ্ছে সে বিটা প্লেটের সিট। এখানে যদি দেখতে পাও এই ইন্টারাকশনটা ইন্টারচেঞ্জ ইন্টারাকশন পাশাপাশি যেসব অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাদেরকে স্টেবল করছে। আর এটা যখন ফার্দার এখন হালকা আরো কয়েল হচ্ছে, তো এখানকার অ্যামাইনো অ্যাসিড, এখানকার অ্যামাইনো অ্যাসিড, এখানকার অ্যামাইনো অ্যাসিড, এখানকার অ্যামাইনো অ্যাসিড, এদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, এই স্টেরিক রিলেশনশিপ যেটাকে আমি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বলছি, সেটাকে কি করছে, এটা স্টেবিলিটি শো করছে। দিয়ে ফার্দার এটা কি করছে আবার কয়েলে, এটা আবার কয়েলে একটা টার্সিয়ারি স্ট্রাকচার শো করছে। ঠিক আছে, তো এটা মানা যায় যে এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি সব থেকে স্টেবল। ঠিক আছে, এটা মানা হচ্ছে যে এটা হচ্ছে থার্মোডাইনামিক সব থেকে স্টেবল। তো এদের মধ্যে কিছু কিছু ভাগ আছে। ঠিক আছে, তো কিছু কিছু ভাগ আছে। এরা মেনলি একটা ডোমেন শো করে, ঠিক আছে, একটা রিজন শো করে। ঠিক আছে, এই ডোমেন আর রিজন এই জিনিসগুলো ডিসাইড করে যে আমাদের যে প্রোটিনের যে 3D মডেল, ঠিক আছে, এই আমাদের যে প্রোটিন যে 3D মডেল সেটা কেমন হবে। ঠিক আছে, তার সাথে মানে হচ্ছে 3D মডেল। এখানে 3D মডেলটা এই ডোমেন আর রিজনের উপর ডিপেন্ড করেই হয় 3D মডেল। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে আর বিভিন্ন রকম প্রোটিন রয়েছে। এই যে ফোল্ডিং হয়, স্ট্রাকচার যেসব রয়েছে ট্রান্সফার এলিমেন্টস, এই যে ফোল্ডিং হয় একটা গ্লোবুলার পার্ট তৈরি করে, আর কিছু কিছু একটা মানে অ্যাসিমেট্রিক পার্ট তৈরি করে। ঠিক আছে, অ্যাসিমেট্রিক পার্ট তৈরি করে, যা যেখানে আমরা দেখতে পাই যে, দাঁড়াও একটা এক্সাম্পল দিয়ে আমি বলার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, একটা এক্সাম্পল হচ্ছে, যেমন হচ্ছে এখানে একটা ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেস। এই ফিনাইল হাইড্রোক্সিলেস, এই যে গ্লোবুলার পার্ট, ঠিক আছে, এই গ্লোবুলার পার্টের 3টে ডোমেন রয়েছে। ঠিক আছে, 3টে ডোমেন রয়েছে। আমাদের যে সিগনেচার সেটা আবার কয়েল হয়ে 3D মডেল যখন তৈরি হলো, তো এর মধ্যে 3টে ডোমেন রয়েছে। আর ফার্দার একটা এসিমেট্রিক পার্ট আমরা দেখতে পাই, সেটা ইম্পর্টেন্ট না, যে আমাদের স্টেবল ফর্ম সেটাকে দেখছি। এই ডোমেনের কিছু কিছু ভাগ রয়েছে। ঠিক আছে, এই ডোমেনের মধ্যে কেউ কেউ কি অ্যাজ এ রেগুলেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, যে কেউ কেউ আবার ক্যাটালাইটিক হিসেবে কাজ করে। ঠিক আছে, আর কেউ কেউ মানে কি, কেউ কেউ হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন। ঠিক আছে, কেউ কেউ হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন সেই হিসাবে সেটা হিসেবে কাজ করে। তো এখানে যে আমি বোঝাতে চাইলাম যে আমাদের যে 3D মডেল, এই 3D মডেলে যে আমাদের প্রোটিনটা বেরোলো, এই প্রোটিনে একটা ডোমেন থাকে, এর ডোমেন পার্ট থাকে, আর একটা হচ্ছে রিজিনাল পার্ট থাকে। ঠিক আছে, সেই রিজিনাল সরি এটা অ্যাসিমেট্রিক পার্ট থাকে, একটা গ্লোবুলার পার্ট থাকে। ঠিক আছে, তো এই গ্লোবুলার পার্টে আমরা বিশেষ করে ডোমেন দেখতে পাচ্ছি। তো একটা হচ্ছে রেগুলেটর, এটা ক্যাটালাইট, এটা হচ্ছে প্রোটিন টু প্রোটিন ইন্টারাকশন। তো এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এই পার্টটা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 3D মডেল। এবার নেক্সট আমি চলে যাচ্ছি কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার, ঠিক আছে। তো কোয়াটারনারি স্ট্রাকচারে মেনলি কি, যে এক বা একাধিক পলিপেপটাইডস, ঠিক আছে, মোর দেন ওয়ান পলিপেপটাইডস,
ঠিক আছে, এইগুলো অ্যাগ্রিগেট হওয়ার পর একটা মডেল তৈরি করে। ঠিক আছে, সেটাকে আমি বলে দিচ্ছি আমাদের কটিং স্ট্রাকচার। এটাই ফার্দার কি ফাংশনাল প্রোটিন হিসেবে কাজ করে। এটাই ফার্দার আমাদের ফাংশনাল প্রোটিন হিসেবে কাজ করে। যেমন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি কি রয়েছে, আলফা রয়েছে, আলফা পলিপেপটাইড, একটা বিটা পলিপেপটাইড। ঠিক আছে, আলফা বিটা যদি কোনো কিছু সিকোয়েন্সে কোনো কিছু গড়বড় হয় তখন সেটা হয়তো চেঞ্জ হয়ে সিকেল সেল অ্যানিমিয়া যেমন দেখতে পাই। ঠিক আছে, আলফা বিটা বা গামা বা ইটা বা জেটা এরকম একটা পলিপেপটাইড তৈরি হতে পারে, যেটা কারণে কি তাদের কটাই স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়, দিয়ে তারপর তাদের যে ফাংশন সেটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নর্মাল হিমোগ্লোবিন থেকে সেটাকে কি অ্যাবনর্মাল হিমোগ্লোবিনও কনভার্ট হয়ে যেতে পারে। তো এখানেও মেনলি একই জিনিস, যে এখানে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন থাকে, নন কোভ্যালেন্ট ইন্টারাকশন থাকে, যেটাকে স্টেবিলিটি শো করে। সেম একই জিনিস। আর কি, এই পলিপেপটাইড চেইন যেগুলো রয়েছে, এই পলিপেপটাইড চেইনের উপর নির্ভর করে এদের নাম দেওয়া যায়। ঠিক আছে, যদি একটা থাকে তা সেটা হয়ে যাচ্ছে তোমার মনোমার, যদি দুটো থাকে তাহলে ডাইমার। ঠিক আছে, যদি চারটা থাকে তাহলে টেট্রামার। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ব্যাপার। কোঅর্ডিনেট স্ট্রাকচার হচ্ছে তোমার ফাইনাল প্রোটিন। আর কি আছে, স্ট্রাকচার ফাংশন। হুম, এরপরে আর সেরকম কিছু নেই, বাকি সব মলিকুলার বেসিসে আছে, তো ভিতরে আমি যাচ্ছি নাই, কিছু মলিকুলার বেসিসে আছে। হুম, সব মলিকুলারই আছে, অত হবে না। তো এই ফার্দার যখন এই প্রোটিন স্ট্রাকচার আমাদের প্রোটিনের ফাংশন হচ্ছে, ঠিক আছে, এটা কি হয়তো কোনো মেটাবলিক অ্যাসপেক্ট হতে পারে, ঠিক আছে, বা স্ট্রাকচারাল বিল্ডিং সেই অ্যাসপেক্টও হতে পারে। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের প্রোটিনের বিভিন্ন ক্লাসিফিকেশন হয়ে যায়, মানে ওটার ভাগ হয়ে যায় আর কি। তো এটাই আমি জেনে নেব কি কি ভাগ হয়। আর নেক্সট এখানে সব থেকে ভালো করে জানা আছে যে মেটাবলিক আর স্ট্রাকচারাল, এই দুটো জিনিস দেখলেই বুঝতে পারছো এখানে মেটাবলিকে কি পড়ছে। একটা হচ্ছে ক্যাটালাইটিক প্রোটিন কাজ করছে, ঠিক আছে, ক্যাটালাইটিক প্রোটিনস, দিয়ে তারপর স্ট্রাকচারাল প্রোটিনস যেগুলো হচ্ছে রয়েছে, যেগুলো হচ্ছে কোলাজেন্স, এর একটা, দিয়ে তারপর তোমাদের হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিনস, কন্ট্রাকটাইল প্রোটিনসে তোমাদের পড়ে যাচ্ছে মায়োগ্লোবিন, সরি মায়োসিন, তারপর হচ্ছে মায়োসিন একটা কি ছিল, হ্যাঁ মায়োসিন আর অ্যাক্টিন কন্ট্রাকটাইল। ঠিক আছে, আবার কোনো কোনো ট্রান্সপোর্ট প্রোটিন আছে, ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্যে কি কি পড়ছে, হিমোগ্লোবিন, ঠিক আছে, এবং অ্যালবুমিন, ট্রান্সফেরিন, এগুলো কাজ করছে। কি কেউ রেগুলেটরি প্রোটিন হিসেবে কাজ করছে, রেগুলেটরি প্রোটিন যেমন হচ্ছে তোমার ইনসুলিন, গ্রোথ হরমোন যেগুলো রয়েছে, তোমার টিএসএইচ, সরি টিআরএইচ, থাইরয়েড রেগুলেটিং হরমোন। তারপরে তোমার কি জেনেটিক্স প্রোটিন রয়েছে, যেমন হচ্ছে তোমার হিস্টোনস, হিস্টোনস কি করে আমাদের ক্রোমোজোমটাকে কয়েল করে দেয়, কয়েল করে স্টেবল
স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, দিয়ে আর কি কি রয়েছে? প্রোটেক্টিভ প্রোটিনস বা ইমিউনোপ্রোটিন, যেগুলো আগে বলছি কি ইমিউনোগ্লোবুলিন বা আইজি। ঠিক আছে, এগুলো দিয়ে এর সাথে সাথে আর কি কি রয়েছে? ইন্টারলিউকিনস, তারপরে তোমাদের হচ্ছে তোমার ইন্টারলিউকিনস, ক্লটিং ফ্যাক্টরস। ঠিক আছে, প্লাজমা প্রোটিনসও রয়েছে। ঠিক আছে, এই স্ট্রাকচার উপর ডিপেন্ড করে যখন ফাংশন তৈরি হচ্ছে মেটাবলিক স্ট্রাকচারাল এসপেক্টে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে ল্যাবের পার্সপেক্টিভে মেনলি এনজাইমস বা থেকে শুরু করে প্রোটেক্টিভ, এই যত সব প্রোটিনস আছে এদের উপর আমাদের কাজ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার প্রোটিনের স্ট্রাকচার। এই ক্লাসিফিকেশন বলে দিলাম কারণ পরে নেক্সট ক্লাসে ক্লাসিফিকেশন বেস করেই কিভাবে প্রোটিন এস্টিমেশন হয় সেগুলো ফার্দার দেখবো। বেশি ডিপ করাবো না, প্র্যাকটিক্যাল এসপেক্ট সবার একই, হয় স্পেকট্রোস্কোপি হবে বা কিছু একটা হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এখানে এত কিছু জিনিস যখন অ্যাড করলাম, তো ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করে দিই, আমাদের যে প্রোটিন বা প্রাইমারি স্ট্রাকচার যেটা রয়েছে তার একটা সিকুয়েন্সিংও করা যায়। ঠিক আছে, সিকুয়েন্সিংও করা যায়। এই সিকুয়েন্সিংটার নাম হচ্ছে তোমার, তাহলে দেখি, নামটা ঠিক মনে নেই। হ্যাঁ, সেটাকে বলছি আমি অ্যাডভান্স ডিগ্রেডেশন টেকনিক। ঠিক আছে, অ্যাডভান্স ডিগ্রেডেশন টেকনিক। এখানে মেনলি কি হয়, একটা রিএজেন্ট আছে। ঠিক আছে, রিএজেন্ট কি আছে, প্রথম যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সে প্রথম অ্যামাইনো অ্যাসিডের সেটাকে লিঙ্ক করে নেয়, দিয়ে পেপটাইড বন্ডটাকে ভেঙে দেয়। ঠিক আছে, এটা এনজাইমের থ্রু দিয়ে এটাকে আমরা ডিসাইড করি, এটাই আমাদের যখন এস্টিমেট করা যায় এটা কি অ্যামাইনো অ্যাসিড। দিয়ে ফর্দার যখন এই আবার সেই রিএজেন্টটা আবার নেক্সট যখন আবার অ্যামাইনো অ্যাসিডে যায়, তো সেটার সাথে লিঙ্ক করে দিয়ে পেপটাইড বন্ড কেটে দেয়, দিয়ে আবার ডিটারমাইন হয় যেটা কোন অ্যামাইনো অ্যাসিড। ধীরে 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 প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড আমরা জেনে নিই, সিকুয়েন্সিয়ালি প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড আমরা জেনে নিই কোনটা কি হতে পারে। তো ওটা ম্যাক্সিমাম 10 থেকে 30টা করা যায়, আর যদি অ্যাডভান্স টেকনিক ইউজ করা হয় তাহলে ফার্দার আমরা 100টাও করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা জানতে পারি যে প্রোটিনের সিকোয়েন্সটা কি। ঠিক আছে, এইভাবে প্রোটিন সিকোয়েন্স আমরা জানতে পারি, কিন্তু এখন এটা আমাদের অতটাও দরকার পড়ে না। কেন? কারণ নতুন একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এনজিএস, সেটা হচ্ছে কি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এই নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং। ঠিক আছে, এখানে মেনলি জিন যে জেনেটিক কোড রয়েছে, যে জেনেটিক কোডের ব্যাপারে আমি আগে বললাম, এই জেনেটিক কোডকেই আমরা এস্টিমেট করে দিই। ঠিক আছে, কারণ ভালো করে জানি যে জেনেটিক কোডটাই কিন্তু ফার্দার যে প্রোটিন যে সিকোয়েন্স রয়েছে সেটাকে আমরা ডিসাইড করে, যে প্রোটিন সিকোয়েন্স ফার্দার আমাদের যে ফেনোটাইপ রয়েছে সেটাকে ডিসাইড করে। তো এটা যে জেনেটিক কোড, এটাকে আমরা বলে দিচ্ছি জিনোটাইপ। এই ফার্দার যে প্রোটিনটা যখন একটা ফেনোটাইপ মানে ফাংশন শো করছে, তখন সেটা আমি বলে দিচ্ছি ফেনোটাইপ। ঠিক আছে, এই হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড নিয়ে ইন ফিউচার অনেক কিছু জানা যাবে, কারণ আমার অঙ্কোলজি ডিপার্টমেন্ট, এটা আমার অঙ্কোলজি ডিপার্টমেন্টে ট্রেনিং শুরু হবে এইমস নিউ দিল্লিতে। তো দেখি যদি এক্সট্রা সেরকম কিছু দরকার পড়ার মতো যদি হয় তাহলে সেই সেই জিনিসে আমি বলবো। জেনেটিক কোড বা জিনিস সিকোয়েন্সিং এটা হচ্ছে আমাদের এখনকার মানে জামানায় মডার্নে নেক্সট জেনারেশন কিছু হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স। ঠিক আছে, এটা পিপিটি দিলে পিপিটি শেয়ার করো, কিসে পিপিটি দিব? ওই ট্রেনিং এ যদি দেয়। আরে আবার ট্রেনিং এ থই পিপিটি, ট্রেনিং তো দেখাবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ডেমনস্ট্রেশনের পিপিটি দেবে তো। আমাদের ডেমোস্ট্রেশন হবে না, আমাদের হাতে নাতে দেখাবে।
হাতে না হাতে দেখাবে। এখানে মেনলি কি কি হয়, স্যাম্পল স্যাম্পল কালেকশন আর সবার আগে। সে স্যাম্পল যে কোনো কিছু হতে পারে, ক্যান্সারের পেশেন্টও হতে পারে, নর্মাল পেশেন্ট হতে পারে, ওপিডি পেশেন্টও হতে পারে, আইপিডি পেশেন্টও হতে পারে। স্যাম্পল কালেকশন হবে, দিয়ে তারপরে ডিএনএ এক্সট্রাকশন হবে, ঠিক আছে? ডিএনএ এক্সট্রাকশন হবে, আইসোলেশন হবে, ফ্র্যাগমেন্টেশন যদি হয়ে থাকে ফ্র্যাগমেন্টেশনও হতে পারে। দিয়ে তারপর আরো অনেক কিছু আছে। এরপরে মনে হয় কি কি এনজাইম টেনজাইম আছে ওটার সাথে কাজ করবে, দিয়ে পিসিআরও হবে। পিসিআর হওয়ার পর তারপরে ফার্দার তারপরে কি কি যেন হয় ভুলে গেলাম। অনেক কিছু আছে, এইটা ঠিক আছে? এইটা তো আমাদের কোনো আইডিয়া নেই, এটা কিসের জন্য, মানে এর তো কোনো ব্যাপার আমি জানি না। এটা এই যে অঙ্কোলজি, এই তো ডিপার্টমেন্টটা তো নতুন শুনছি, এরকম তো ব্যাপার শুনি নাই আগে। অঙ্কল ডিপার্টমেন্ট, আমি ইউজ শুনিনি। আমাদের যে কোনো অ্যাক্টিভিটি অঙ্কল অঙ্কোলজিতে আছে, সেটা তো হিস্ট্রোতে ওই যার যেটুকুই জানা, তারপর তার কিছু জানলাম না। বলছি দাঁড়া, ক্লাস তো এত পর্যন্ত শেষ, বাকি